স্বাগত নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। এসএসসি ও সম্মান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বেড়েছে পাশের হার, কমেছে জিপিএ 5 প্রাপ্তি। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এসএসসির ফলাফলের নানা দিক নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক গীতাঞ্জলি বড়ুয়া। ম্যাডাম, আপনাকে স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। ধন্যবাদ। এবারের এসএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। আপনি দেখেছেন যে এবারে পাশের হার কতবারের চেয়ে বেশি। সার্বিকভাবে এবারের ফলাফল যদি মূল্যায়ন করতে হয় তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবারের ফলাফলকে? ধন্যবাদ আপনাকে। আমি অভিনন্দন জানাতে চাই প্রথমেই কৃতি উত্তীর্ণ শিক্ষার্থীদের, যারা এত বড় একটা পাবলিক পরীক্ষায় অনেক বাধা বিঘ্ন পেরিয়ে অনেক কষ্ট করে পরিশ্রম করে সারা জীবনের যে প্রথম পাবলিক পরীক্ষা সেটাতে উত্তীর্ণ হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন জানাতে চাই। আর সেই সঙ্গে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের উদ্দেশ্যে বলবো যে এসএসসি পরীক্ষা শুধু আমাদের অঙ্ক কেমন জানি, বাংলা কেমন জানি, ভাষা, ইংরেজি, সমাজ বা সায়েন্সের বিষয়গুলো এগুলো কেমন জানি এবং পরীক্ষায় কেমন উপস্থাপন করতে পারি তার পরীক্ষা। আসলে জীবনে আরও অনেক বড় বড় পরীক্ষা আছে, সেগুলোতে হয়তো তোমরা আরও ভালো করবে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, সাথে আছে 2টি আরও কারিগরি এবং মাদ্রাসা। তো সব মিলিয়ে দেখা গেল যে এবার জিপিএ 5 কম এসছে, 1,500, 1,80,000, গতবার 1,82,000-এর কিছু কম ছিল। এটা কি কিছু নির্দেশ করে নাকি এটা শুধু সংখ্যারই একটা ব্যাপার? আসলে হ্যাঁ, আমি সকাল থেকে আমার সাথে অনেক শিক্ষার্থীরা দেখা করতে এসেছে, শিক্ষার্থীর অভিভাবকরাও এসেছেন। দেখা গেছে যে শুধু একজন সব সাবজেক্টে জিপিএ 5 পেয়েছে এরকম পেয়েছি, আর বেশিরভাগই জিপিএ 5 পেয়েছে কিন্তু সব সাবজেক্টে জিপিএ 5 পায়নি বা তার কম। আসলে এটা গবেষণা তথ্য উপাত্তের ব্যাপার। তারপরেও আসলে রেজাল্টটা তো কোনো, আমি মনে করি এগুলো কোনো টাইপ কিছু না যে আপনি বাটন চাপ দিলেন আর জিপিএ 5 বেরিয়ে আসলো। শিক্ষার্থীরা যেমন পারফর্ম করেছে, যেভাবে পেরেছে, তাদের তো চেষ্টার ঘাটতি ছিল না, তাদের অভিভাবকদেরও চেষ্টার ঘাটতি ছিল না, কম বেশি তো হতেই পারে। তো এই যে এবার করোনা মহামারীর পর 3 বছর বিরতি দিয়ে মাঝখানে 3 বছর পরীক্ষা হয়েছে বিশেষভাবে বিশেষ নির্দেশনায়। এবার হচ্ছে পূর্ণ সিলেবাসে পরীক্ষা হলো। তো শিক্ষার্থীদের যখন আপনারা প্রস্তুত করেছেন পরীক্ষার জন্য পূর্ণ সিলেবাসে, এই যে মাঝখানে বিরতি দিয়ে পূর্ণ সিলেবাসে পূর্ণ মানে পরীক্ষার জন্য প্রস্তুত করতে কিভাবে প্রস্তুত করেছেন? তাদের কোনো সমস্যা হয়েছে কিনা? তারা তো একটা মানে করোনা মহামারীর সময়টায় স্কুল, তারা কিন্তু স্কুলে ছিল। করোনা মহামারীর সময়ে হয়তো 9, 10, 8, 9, 10 এসএসসি পরীক্ষার্থী ছিল না, কিন্তু ছিল, নিচের ক্লাসে ছিল। ওইখানে তো কিছু কিছু ঘাটতি তাদের হয়েই আসছে, কারণ সেখানে তারা কিছু ক্লাস পায়নি বা নিয়মিত শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে পারেনি। কাজে তাদের মধ্যে কিছু ঘাটতি তো তখন ছিলই। সেভাবেই আমাদের কিন্তু সরকার ওই সময় নির্দেশনা দিয়েছিল অতিরিক্ত ক্লাস নেওয়া কিংবা সিলেবাসে কোন অংশটুকুর উপর জোর দিয়ে পড়ানো, এগুলো কিন্তু নিচের ক্লাস থেকে আমরা করে এসেছি তাদেরকে যেভাবে যখন পেয়েছি। করোনা পরবর্তী সময়ে যখন তারা ফিরে এসেছে তখন সেখান থেকেই তাদেরকে আমরা ধরার চেষ্টা করেছি যতদূর সম্ভব। কিন্তু যেটা নিয়মিত শ্রেণী কার্যক্রমে সম্ভব সেটা এক্সট্রা কার্যক্রম দিয়ে বা সুযোগ দিয়ে হয়তো নিয়মিতর মতো স্বাভাবিকভাবে হওয়া সম্ভব না। এখন যদি বলেন যে কেন জিপিএ 5 একটু কম, তাহলে এটার প্রভাব আছে, থাকতে পারে কিছুটা, যদিও এটি সময় বলে দেবে। গবেষণা করলে, তথ্য উপাত্ত পেলে তখন আমরা আরও জানতে পারবো যে কেন গতবারের থেকে এবারে জিপিএ 5 কম। দেখা গেল যে 83.04% পাস করেছে। আমরা তো চাই যে 100%ই পাস করুক। এই যে 17% ছেলে মেয়ে পাস করতে পারলো না, আপনার কি মনে হয় কেন এরা পাস করতে পারলো না? আসলে এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এই ব্যাপারটাই সকাল থেকে ভাবছিলাম যে আমাদের টার্গেট চিরকাল শুনে এসেছি। আমি নিজে শিক্ষক
এবং আমি একজন টিচার এডুকেটর। তখন থেকে আমরা ভাবতাম যে আমাদের টার্গেট হচ্ছে আসলে 100%, কোনো একটা ছাত্র যেন অকৃতকার্য না হয়। সেটাই, 10 বছর পড়াশোনা করে এসে একটা পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা যেন অকৃতকার্য না হয়। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আমরা যে পদ্ধতিতে পরীক্ষাটা নেই, পাবলিক এক্সাম এতকাল নিয়ে এসেছি, এটা একজন শিক্ষার্থীর আংশিক মূল্যায়ন করে। একদিনের পরীক্ষা সে যদি খারাপ করে কোনো কারণে, করতেই পারে। আমি একজন শিক্ষার্থীকে এবার পেয়েছি এসএসসি পরীক্ষায়, যে একটি নির্দিষ্ট পরীক্ষা, আমি সাবজেক্টের নাম বলবো না, সেই পরীক্ষার দিন আসছে না পরীক্ষা দিতে। তখন আমি ওর স্কুলে বললাম, আমি তো একটি শিক্ষা প্রতিষ্ঠানে আছি, ওই স্কুল, যেই স্কুল আমার এখানে পরীক্ষা দিচ্ছে, সেই স্কুলের প্রতিষ্ঠান প্রধানকে ফোন করে বললাম যে আপনার এই শিক্ষার্থীটা এখনও আসেনি পরীক্ষা দিতে। ওনারা বাড়িতে যোগাযোগ করলেন এবং সেই ছেলেটিকে কিন্তু আনাই গেল না। সেই দিন সে কোনো কারণে পরীক্ষা দেবে না, ওর মা বাবা চেষ্টা করেছে, ওকে আনতে পারেনি। তো সেই একটা দিনের একটা পরীক্ষাতে সে হয়তো কোনো কারণে তার মানসিক শারীরিক কোনো সমস্যা হয়েছে, সে ভয় পেয়েছে, হয়তো তার প্রস্তুতি তার যথেষ্ট নয় বলে মনে হয়েছে, কোনো কারণে ওই সময় নাই, 3 ঘন্টার মধ্যেই তাকে আসতে হবে, পরীক্ষাটা তাকে দিতে হবে। তাহলে এটা তো তার জন্য খারাপ ফলাফলের একটা কারণ, দেখা হয়তো বা সে ছেলেটি এবার কৃতকার্য হতে পারেনি। ঠিক এমনি ভাবেই ধরেন আমাদের যে কারিকুলামটা ছিল, সেই কারিকুলামও কিন্তু শুধু আপনার মুখস্থ বিদ্যা বা তাৎক্ষণিক ওই পরীক্ষার হলে সে যেটুকু লিখতে পেরেছে সেটুকুর উপরে মূল্যায়ন হয়েছে। তারপরে শুধুমাত্র যে পরিবেশ, লেখাপড়া মূল্যায়ন সেটিও তো অনেক সময় দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থীর প্রতিকূলে থাকতে পারে। হয়তো যিনি পরীক্ষা হলে যিনি দায়িত্ব পালন করছেন শিক্ষক, তার কোনো আচরণে বা অন্য কোনো কারণে পরিবেশ প্রতিকূলে থাকতে পারে। পরীক্ষায় ভালো না করলে তার সারা জীবনের আসা যাওয়ার পথে তার পারিবারিক পরিস্থিতি, তার এই 10 বছরের অর্জন ধূলিসাৎ হয়ে যেতে পারে। তারপর আরেকটা ব্যাপার আছে যে অনেক ছাত্র, আমি একজন শিক্ষার্থীকে পেয়েছিলাম যে আমার কাছে বলেছিল যে ওর পড়াশোনা করতে ভালো লাগে না, তো কি করবে, কি হতে চাও তুমি বড় হলে? বলে কি যে আমি মডেলিং করতে চাই, মডেল হতে চাই, বিজ্ঞাপনে সে মডেল হবে। তো তাহলে ভিন্ন ভিন্ন ইচ্ছা আছে, আমাদের ভিন্ন ভিন্ন ইচ্ছা আছে, মানুষের ব্যক্তিত্বের নানা সাইড আছে, সব কিছু তো আমাদের এইসব পাবলিক এক্সামিনেশন মূল্যায়ন করতে পারে না। কাজে এখানে যদি আপনি পাশের হারটা 100% করতে চান, তাহলে সবার জন্য অপশন থাকতে হবে। শুধুমাত্র ওই একটা কম্পোজিশন লিখতে পারলো, এই একটা অঙ্কের সমাধান করতে পারলো, সেই আমার মেধাবী ছাত্র, আর যে নাকি এগুলি পারে না অথচ অন্য যে কোনো দিকে সে কিন্তু আমাদের সমৃদ্ধ করতে পারে, আমরা সেটি মূল্যায়ন করছি না। কাজে এই ধরনের পদ্ধতিতে আপনি 100% পাস আশা করতে পারেন না। তো এই শিক্ষার্থীদের কথা চিন্তা করেই কি নতুন শিক্ষা কারিকুলামে ধারাবাহিক মূল্যায়নের বিষয়টি প্রবর্তন করা হলো? অনেকটা, অবশ্যই। কারণ আসলে একটা শিক্ষার্থীকে আপনি 3 ঘন্টায় মূল্যায়ন করতে পারেন না। সেটাই। তাহলে এই পদ্ধতি বা নতুন পদ্ধতি কি শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে সাহায্য করবে? তাই হওয়া উচিত। শিক্ষার্থীরা যখন আনন্দ পাবে, যখন দেখবে তার ইচ্ছাটুকু এখানে মূল্যায়ন হচ্ছে, আমি যখন স্কুলে আসছি আমার ভালো লাগাটুকু মূল্যায়ন করা হচ্ছে, আমি সবার সাথে কাজ করতে পছন্দ করি, একা একা পড়তে ভালোবাসি না, মুখস্থ করে সেলফিশের মতো পরীক্ষা দিতে চাই না। আমাদের বাচ্চারা কিন্তু আমাদের মতো না, বাচ্চারা তাদের একেবারে আসল জিনিসটা নিয়ে পৃথিবীতে আসে, তো পরে পারিপার্শ্বিকতা সব মিলিয়ে আমরা তাকে এরকম তৈরি করি। তাহলে আজকে যেই মানে পরিবারগুলোতে এসএসসি পরীক্ষার পাশের ফল বা পাশের আনন্দ পৌঁছেনি, এরকম পরিবার আর থাকবে না ভবিষ্যতে, সেটি কি আমরা আশা করতে পারি? তাই তো হওয়া উচিত। আমরা চাই না যে পাশের আনন্দ সব বাসায় সব পরিবারে পৌঁছে যাক। এবং অনেক সময় দেখেছি এসএসসি পরীক্ষা, এই পাবলিক এক্সামগুলো মনে হয় বাচ্চাদের নয়, এগুলি মনে হয় তাদের অভিভাবকদের, মা বাবাদের, তাদের আকুতি, তাদের টেনশন, উদ্বিগ্নতা, এটা তাদের সন্তানদের থেকেও বেশি, এবং সন্তানরা চাপে থাকে। আমার কাছে অনেক বাচ্চাই বলেছে খুব চাপে আছি। তো এই পাবলিক পরীক্ষাগুলো যেমন আনন্দের বার্তা নিয়ে আসে, আবার আসলে এটাও ঠিক যে তাদের উপর একটি বাড়তি চাপ যোগ করে। চাপ, হ্যাঁ, ওরা বলে যে চাপে আছি। কেন, কিসের চাপ? খুব চাপ, ভালো রেজাল্ট করার চাপ, সবাই চায় আমি ভালো রেজাল্ট করি। কিন্তু আমরা তো পরিবর্তনের মধ্যে দিয়ে এখানে এসেছি। একটা সময় ছিল মেধা তালিকা করা হতো,
আমরা সেই পদ্ধতি ফেলে এসে আমরা সিজিপিএ পদ্ধতিতে এসেছি, এখন আমরা সিজিপিএ থেকে যাচ্ছি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিতে। এই যে জার্নি, এটাকে আপনি কিভাবে দেখেন এইটাকে? আসলে মানুষ তো অনেক ঘাত প্রতিঘাতে, অনেক অভিজ্ঞতার মাধ্যমে তার বর্তমান অবস্থা থেকে উত্তরণ চায়। তো আমরা যখন স্ট্যান্ড করা পদ্ধতিতে ছিলাম, মানে আমিও সেই পদ্ধতির, আমাদের সময় 20 জন মেধা তালিকা নাম দেওয়া হতো, আলাদা আলাদা করে দেওয়া হতো, আবার সব মিলিয়ে যে সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে সম্মিলিত মেধা তালিকা দেওয়া হতো। সেই সব মেধাবী ছাত্রদের দিকে আমরা চোখ তুলে তাকাতাম। তখন অন্যরকম কম্পিটিশান। শুনতাম এই ছেলেটি 18 ঘন্টায় পড়ে 24 ঘন্টার মধ্যে, এবং তার প্রতিটা বিষয়ে প্রাইভেট টিউটর আছে, 10 সাবজেক্টে 10 জন প্রাইভেট টিউটর আছে, তার অন্য কোনো কাজ করে না, সারাদিনই সে খালি পড়ে। আমরা অবাক হয়ে যেতাম, আমরা তো এইভাবে পড়তে পারি না। সেই অভিজ্ঞতা কিন্তু আমরা পিছনে ফেলে এসেছি সিজিপিএ পদ্ধতিতে। আবার সিজিপিএতে এসে আমরা এই একটু হারিয়েছি, যেটা মা বাবারা এখন আর গর্ব করে বলতে পারে না আমার ছেলে বোর্ডে স্ট্যান্ড করা, কিন্তু বলে আবার গোল্ডেন জিপিএ। তো সামনের দিনগুলোতে কি হবে মনে হয়? আমরা যে ধারাবাহিক মূল্যায়নে যাব, আমরা আশাবাদী। তখন কি আমরা অনেক বেশি মানে অধ্যয়ন এবং অধ্যয়নের ফলে মানে শিক্ষার্থীরা যে ধরনের টিকিয়ে রাখা বড় কথা, তার ভিত্তিতে চাপে ফেলে কাউকে কোনো কিছু করানো আর তার আগ্রহ নিয়ে করা, দুটোর মধ্যে তফাৎ আছে। তো এই বর্তমান কারিকুলামে বলা হচ্ছে শিক্ষার্থীরা নিজেরা কাজ করে শিখবে, তার মধ্যে থেকে সব বাচ্চারাই দক্ষতা ডেভেলপ করবে, হয়তো সমহারে না, যে এগিয়ে আছে সে এদের থেকে আর একটু বেশি দক্ষ হবে, আর যারা পিছিয়ে আছে তারাও দক্ষ হবে। কারণ আমরা তো জানি আমরা আসলে পৃথিবীতে কেউ একা থাকতে পারি না, বাসায়ও একা না, সবার জন্যই যে একটা অনুভূতি, প্রত্যেকে সবাই মিলে আমরা সব কিছু শিখব, সবাই মিলে আমরা অগ্রসর হব। এই ধরনের বহু কিছু কিন্তু বর্তমান কারিকুলামে মানবিক কিছু গুণাবলী, যেগুলি আমাদের ভবিষ্যৎ পৃথিবীতে টিকে থাকতে সাহায্য করবে, সেগুলি আছে। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আজকে এসএসসি ফলাফল গ্রহণ করে গণভবনে প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলেছেন, আমরা একটু সেটা শুনে আসি, তারপর আমরা আবার আলোচনা করব। আজকে যে আমরা ফলাফলটা ঘোষণা করছি, সেখানে যারা পাশ করেছে, কৃতকার্য হয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। অভিভাবকদের বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। শিল্প বিপ্লব, এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য, তিনি বলছিলেন যে ছেলেরা কেন পিছিয়ে আছে সেটি মানে গবেষণা করে বের করা দরকার, কেন এরকম হচ্ছে। দুটি বিষয়, একটা হচ্ছে মেয়েরা কেন ভালো করছে, আর দ্বিতীয়ত ছেলেরা কেন ভালো করতে পারছে না। আপনার কি মনে হয়? ওই যে বলছেন গবেষণার বিষয়, হ্যাঁ গবেষণা করতে হবে, তবে মেয়েরা ভালো, ধরেন একটা কন্যা সন্তান জন্ম নিল, একটা পুত্র সন্তানও জন্ম নিল, জন্মের সময় কিন্তু দুজনই একই রকম থাকে, অনেক সময় কন্যা সন্তানটাও পুত্র সন্তানের থেকে সবল হয়, পরে আস্তে আস্তে আমাদের ট্রিটমেন্টে দেখা যায় যে হয়তো ছেলেটা পিছিয়ে গেছে অথবা মেয়েটা পিছিয়ে গেছে। তো পড়াশোনার ক্ষেত্রে মেয়েরা অনেকটা নবাগত আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, যদিও
আমরা অনেক দূর আমরা এগিয়ে গিয়েছি, কিন্তু তারপরেও বলবো ছেলেদের তুলনায় তাদের আগ্রহটা বেশি, কারণ তারা অধিকাংশ ফ্যামিলির মেয়েরা এখন নানা ইনসেন্টিভ আমরা সরকার দিচ্ছে, আমাদের সরকার উৎসাহ করছে নারী শিক্ষাকে, নারী এনরোলমেন্টকে, লেখাপড়ায়, চাকরিতে, সবখানেই। একই সাথে তাদেরকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। এই সব কিছু মিলে মেয়েরা কিন্তু পড়তে চাচ্ছে এখন, তারা আগ্রহী, তাদের জীবন মান উন্নয়ন করতে চাচ্ছে, তারা ক্ষমতায়ন জিনিসটা এনজয় করছে, উপভোগ করছে। আজকে আমার কাছে 4জন ছাত্রী এসেছিল আমার সাথে দেখা করতে, রেজাল্ট হয়েছে তাদের, তারা আরও পড়বে এবং বলছে যে আমরা এমনভাবে পড়ব যাতে আমরা ভালো চাকরি পাই। মানে তাদের মধ্যে একটা প্রণোদনা কাজ করছে। তো ছেলেদের মধ্যে করছে না আমি বলবো না, হয়তো কম বেশি হয়ে যেতে পারে, রেজাল্টে তো আর সব সময় একরকম হয় না। তবে ইদানিং কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মেয়েদের এই প্রবণতাটাই একটু বেশি। মেয়েরা বলতে পারেন জাগরণ এসেছে, তারা চাচ্ছে যে আমরা আত্মনির্ভরশীল হব। আর ছেলেরা হয়তো তাদের এই গতানুগতিক পড়াশোনার পদ্ধতিটা তাদের ভালো লাগছে না। হয়তো এমন হতে পারে যে তাদের যেই ধরনের পড়াশোনা, যেই ধরনের দক্ষতা অর্জন করলে তারা তাদের কর্মজীবনে প্রবেশ করতে পারবে, এটা হয়তো ভাবছে। আর কিছুটা আমাদের ডিভাইসগুলোর দায়ী। অনেক বাচ্চাই কিন্তু পড়তে চায় না, ডিভাইস নিয়ে এনগেজড। এখন ডিভাইস যে একেবারে খারাপ তা না, ডিভাইস তো ব্যবহার করতেই হবে। তারা যদি এখন বর্তমান বিশ্বে খাপ খাওয়াতে চায়, কাজে কর্মে যেতে চায়, ডিভাইসের কৌশল, সেটার দক্ষ তাদের হতে হবে। এবং এখন তো লার্নিং সিস্টেমেও ডিভাইস ঢুকে গেছে। হ্যাঁ, কিন্তু পড়াশোনা যে মুখস্থ করে বাসায় বসে লেখার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা ডিভাইস দিয়ে হবে না। তো এখানেই মনে হচ্ছে ছেলেরা একটু আগ্রহটা তাদের কম। যেটা আপনি বলছিলেন, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে কারিগরি, হ্যাঁ, কারিগরি শিক্ষাটা মনে হয় আমাদের ছেলেদের জন্য এই মুহূর্তে খুব একটা জরুরি ব্যাপার, যা দিয়ে তারা এখনই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। বেসিক এডুকেশন তো লাগবেই, তার সঙ্গে যেই কাজ তাদেরকে, যেই দক্ষতা তাদেরকে কাজে প্রবেশ করতে দেবে সরাসরি। আমরা অনেক দেশে দেখেছি যে ছেলেরা সাধারণত ওই মেয়েদের যে কাজগুলো একটু আলাদা। মেয়েরা হয়তো তারা ব্যাংকে জব করছে, টিচিংয়ে আসছে, হ্যাঁ, আমি ড্রাইভারও দেখেছি, মাইলকে মাইল ড্রাইভিং করছে মেয়েরা, তাও দেখেছি। কিন্তু ছেলেদের ওই গৃহের কাজের থেকে বাইরের কাজের দিকে তাদের ঝোঁকটা বেশি থাকে। এই সব কিছু মিলিয়ে আর কি এগুলি হচ্ছে। তো এই যে এখন যেটা বলছিলেন যে একটা হচ্ছে মেয়েদের নিজেদের আত্মোন্নয়নের যে চাহিদা সেটা বেড়েছে, দ্বিতীয়ত সরকারের যে নীতি সহায়তা, একেবারে শুরু থেকে প্রাথমিক থেকে যে সরকার নানাভাবে নারীদের শিক্ষাকে উৎসাহিত করার চেষ্টা করছে, তার একটা ফল কিন্তু এটা। কেননা পরীক্ষায় যেসব শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন সেখানেও কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি, আর তাহলে তো পাশের হারে বেশি হবে, সেটাই আমরা দেখতে পেয়েছি। প্রধানমন্ত্রীর বক্তব্যে আরেকটি বিষয় এসছে যে শিক্ষায় বিনিয়োগ। সরকার মনে করে যে সরকার শিক্ষার পেছনে যে টাকা খরচ করছে সেটা দেশের উন্নয়নের জন্য যথার্থ বিনিয়োগ। এখন এরপরও দেখা যাচ্ছে জিডিপির মাত্র 1.76% শিক্ষা খাতে খরচ হচ্ছে, যেটা পর্যাপ্ত নয়। ইউনেস্কো মনে করে যে 6% পর্যন্ত বরাদ্দ হওয়া উচিত জিডিপি। এখন আপনি মাধ্যমিক শিক্ষায় মানে এই যে বিনিয়োগটা, মাধ্যমিক শিক্ষায় আসলে এই বিনিয়োগটা কেমন হওয়া উচিত? আমরা যে বিনিয়োগ করছি এটারই কি সঠিক মানে খরচ মাধ্যমিকে হচ্ছে, না আরো কোথাও অধিক বিনিয়োগ বা অধিক খরচের কথা আপনি সুপারিশ করবেন? আমরা যেটা পাচ্ছি বিনিয়োগ সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যে বিনিয়োগটি করা হচ্ছে হয়তো আরো দরকার, যেটা আপনি বললেন ইউনেস্কোর হিসেবে। কিন্তু যেটুকু বিনিয়োগ হচ্ছে সেটা সঠিক যথার্থ বিনিয়োগ, যথার্থ প্রয়োগ দরকার। যেখানে যেটুকু অ্যালোকেশন হওয়া দরকার সেখানে যেন সিস্টেম লস না হয়, এটা আমাদের লক্ষ্য করতে হবে। আমার তো মনে হয় অনেক আছে, এখন আমরা অনেক জায়গায় শুনি পর্যাপ্ত শিক্ষক নেই বা যথার্থ মানে প্রতি বিষয়গুলোর প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পাওয়া যায় না। এর বাইরে আর কি কি শিক্ষক, বিজ্ঞান লাইব্রেরি, বিজ্ঞান ল্যাব, যেটা গবেষণাগার, তারপরে হচ্ছে যে আমরা এখন যে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাল্টিমিডিয়া দিয়ে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত সেগুলোর সাপ্লাই, শুধু সাপ্লাই দিলেই হবে না, আমার টেকনিশিয়ান লাগবে যে ক্রমাগত এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য। এই পদটি নাই। আইসিটি শিক্ষকের অপর্যাপ্ততা আছে। তারপরে কিছু সাবজেক্ট যেমন চারুকলা,
এইসব সাবজেক্ট, তারপরে শারীরিক শিক্ষা, এইসব সাবজেক্টের অপর্যাপ্ততা আছে। এবং এর পাশাপাশি যে ভাষা শিক্ষা দুটি, মানে একটা হচ্ছে মাতৃভাষা বাংলা এবং আরেকটি হচ্ছে বিদেশি ভাষা হিসেবে ইংরেজি আমরা অধ্যয়ন করি। এই যে দীর্ঘ পথ পরিক্রমায় শিক্ষার্থীরা পড়াশোনা যে করে আসলো, তারপরও তাদের ভাষায় কি যথাযথ ব্যুৎপত্তি হয় বলে আপনার মনে হয় বাংলা এবং ইংলিশে? এই যে 10 বছর ধরে তারা বাংলা ইংলিশ পড়ছে, তারপরে দেখা যাচ্ছে যে ভাষা শিক্ষায় তাদের ঘাটতি থেকে যাচ্ছে, শুদ্ধভাবে বাংলা বলা আর কার্যকরীভাবে ইংরেজি বলা, এটা কি হচ্ছে কিনা আপনার কি মনে হয়? শুদ্ধভাবে বাংলা বলা বা লেখা, এটাতে বেশ ঘাটতি আছে, এটা স্বীকার করতেই হবে। আমি যখন আমার কর্মক্ষেত্রে দেখি আমার লোকজনদেরকে নিয়ে, তখন দেখা যায় আসলেই ভাষা শিক্ষার ব্যাপারে সবারই একটা অনীহা আছে, এটাকে খুব বেশি গুরুত্ব দেয় না। ভাষা শিক্ষার শিক্ষকেও কি দুর্বলতা আছে? একটু শিক্ষার্থীরা হয়তো শিখছে না বা শিক্ষার্থীদের আগ্রহ কম, যারা শিখাচ্ছেন, যারা শিক্ষণ পদ্ধতিতে যারা আছেন, তারা পর্যাপ্ত আপনি বলেন যে মাতৃভাষা অথবা বিদেশি ভাষা যেটাই বলেন না কেন, আপনাকে কিন্তু সব সময় যোগাযোগের সময় এই যে কোনো একটি ভাষা তো ব্যবহার করতে হয়, বিদেশি ভাষা, মাতৃভাষা। তা আপনার যদি এখানে দুর্বলতা থাকে, তাহলে আপনি কাজ উদ্ধার করবেন কিভাবে? এখন দুর্বলতার এখন তো সবাই মনে করে গণিত এবং বিজ্ঞান ভালো, ভাষা আমার বেশি মনোযোগ না দিলেও চলবে, বাংলা তো দরকার নেই। ইংরেজির আমাদের যেহেতু অনেকটা মনোলিঙ্গুয়াল কান্ট্রি, সারা দেশে ইংরেজি পথে ঘাটে আপনার ব্যবহারের প্রয়োজন পড়ে না, কাজে সেটি একেবারে অনুশীলনের বাইরে থেকে যায়। শ্রেণীকক্ষে শিক্ষকরা অনুশীলন করে না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইংরেজি শিক্ষকরা বাংলায় ক্লাস নিচ্ছে। এখানে মনিটরিং করা দরকার আছে, যে যেন তারা ইংরেজি ক্লাসে শুধু ইংরেজিই ব্যবহার করে, তাহলে কিছুটা হলেও ইংরেজি ব্যবহারের সুযোগ বাচ্চারা পাবে। আমি সাধারণ স্কুলগুলোর কথা বলছি। রাজধানীর অনেক স্কুলেই তো ইংরেজি শিক্ষকের ঘাটতি আছে, আমরা জানি। সেটা তো আছেই, হ্যাঁ। তারপরেও আপনি যে ফরম্যাটের কথা বলেন, এই ফরম্যাটে ক্লাস নেওয়ার মতো শিক্ষক না, সব ইংরেজি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের তো বলাই হচ্ছে যে ক্লাসে আজকে অনেক বছর ধরেই যে তারা যেন শ্রেণীকক্ষে ইংরেজিতেই কথা বলে, ইংরেজিতেই অনুশীলন করে, কিন্তু সেটি পর্যাপ্ত হচ্ছে না, একেবারে সত্যি কথা। আমার ধারণা সারা দেশে, শুধু ধারণা না, দেখা আছে, আমি টিচার্স ট্রেনিং কলেজে ছিলাম অনেক বছর, তো দেখা যাচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষকরা ইংরেজি ক্লাসও বাংলায় নিয়ে থাকে। তাহলে এইভাবে আমরা মাধ্যমিক শিক্ষাকে কতটুকু এগিয়ে নিতে পারবো, আমরা সে আলোচনা করব। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আপনার সঙ্গে আজকের অনুষ্ঠানে। আমরা একটু আগে প্রধানমন্ত্রীর কথা শুনলাম, আমরা শিক্ষামন্ত্রীও আজকে কথা বলেছেন, আমরা একটু শিক্ষামন্ত্রীর বক্তব্যটা একটু শুনে আসি যে তিনি আজকে কি বলেছেন। যে পরীক্ষা প্রক্রিয়া, সেই পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে কিছুটা পরিবর্তন আসা প্রয়োজন আছে, যে যেখানে নিম্ন মাধ্যমিক পর্যন্ত আমরা ন্যূনতম বেসিক শিক্ষা দিতে চাচ্ছি, সেখানে আসলে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মূল্যায়নটা হচ্ছে, সেই মূল্যায়নটা এভাবে চলতে থাকলে কিন্তু এই যে অকৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু রয়ে যাবে। আমরা চাই সকল শিক্ষার্থী একটি নির্দিষ্ট পরিমাণ শিক্ষা ধাপ যাতে করে উত্তরণ করতে পারে। শুনছিলাম শিক্ষামন্ত্রী কি বলছিলেন, আমরা ইতিমধ্যে এ নিয়ে আলোচনা করেছি যে আমরা চাই যে সবাই পাশ করুক এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যতে নেমে আসুক। পাশের থেকেও বড় কথা হচ্ছে তারা কিছু যোগ্যতা পাক, যোগ্যতা অর্জন করুক, সেটাই। এবং তথ্য বলছে যে প্রাথমিকে ঝরে পড়ার হারের তুলনায় মাধ্যমিকে ঝরে পড়ার হার কিন্তু বেশি। তাহলে আমরা পরীক্ষা পদ্ধতির কি পরিবর্তন করতে পারি, তার একটা আমরা আলোচনা ইতিমধ্যেই করেছি। যে এটা কি মানে আবারও আপনার কাছে জানতে চাই যে এই যে শিক্ষামন্ত্রী যেটি বললেন, পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করে ঝরে পড়ার হার তিনি কমাতে চান, আমরা নতুন সে কারিকুলামে যাচ্ছি, তাতে ঝরে পড়ার হার কমবে আশা করা যায় যদি আমরা সত্যি সত্যি যোগ্যতা ভিত্তিক অগ্রসর হই। মানে ধরেন যে লিখিত পরীক্ষা নিলাম ঘন্টা পর ঘন্টা মুখস্থ করে কিংবা অন্যের থেকে দেখে, হ্যাঁ, এইভাবে কিন্তু সব বাচ্চা আসবে না, কিছু বাচ্চা এটাতে পিছিয়ে যাবে এবং এর ভিতরে কোনো আনন্দ নেই। সবচেয়ে বড় কথা এতে মানুষের শিক্ষার্থীর উপর চাপ এবং ভীতি তৈরি হয় এবং তারা কিন্তু আলটিমেটলি জোর করে চেপে ধরে না পাঠালে আসবে না। এটা তো আমাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, আমরা বুঝতে পারি।
কিন্তু যদি তারা দেখে যে তাদের যোগ্যতাগুলো মূল্যায়ন করা হচ্ছে, তারা এটা শিখেছে এবং সেটা তার কাজে আসছে বাস্তবে। আমি কিছুদিন আগে একটু দেশের বাইরে গিয়েছিলাম, মধ্যপ্রাচ্যের একটা দেশে। তো যাওয়া এবং আসা দুটো অভিজ্ঞতা। প্লেনে যাওয়ার সময় দেখলাম যে একদম 14-15 বছরের বাচ্চা ছেলে যাচ্ছে মিডল ইস্টে তাদের আত্মীয় স্বজনের সাথে কাজ করার জন্য। তাদের বড় ভাই আছে আত্মীয়স্বজন, তারা নিয়ে যাচ্ছে। এরা কিন্তু এখনো বাংলাও ঠিকমতো বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। এবং প্লেনে তাদের যে হয়রানি, শুধু প্লেনেই। হ্যাঁ, ফেরার সময় দেখলাম একটু ওদের থেকে স্মার্ট হয়ে গেছে, তারা 8 বছর পরে দেশে ফিরছে, তারা এরকম নাই। কিন্তু আমার কথা হচ্ছে এই ভোগান্তিটা তারা গিয়ে কিন্তু অনেক ভুগেছে সেখানে, মূলত ভাষার জন্য ভুগেছে। যে ভাষা দুর্বল দেখেই সেখানে তারা তাদের প্রাপ্যগুলো আদায় করতে পারে নাই। অথচ ওই মিনিমাম ভাষাটুকু কি আমরা শেখাতে পারি না? সেই যোগ্যতাটুকু কি আমাদের মাধ্যমিক স্কুলে হয়ে যাওয়া উচিত না? উচিত। এখন সেটির দিকে লক্ষ্য রেখে যদি আমরা বর্তমান কারিকুলামে শিক্ষক এবং যারা শিক্ষাসেবী আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে আমরা সেখানে যোগ্যতা চাই, পাস না, রেজাল্ট না। আমরা চাচ্ছি যোগ্যতা, যে যেটুকু পড়েছে সেইটুকুতে তার ঠিক যতগুলো অর্জন করা দরকার ছিল সেগুলো সে অর্জন করছে কিনা, আমাকে তো ওইটাই পরিমাপ করতে হবে। তাহলে দেখবেন মানুষ যখন বুঝবে যে হ্যাঁ আমার এই কারণে স্কুলে যাওয়া দরকার, তখন ঝরে পড়ার হারটা কমে যাবে। আমার এই কারণেই মেয়েটিকে স্কুলে পাঠানো দরকার, তখন ঝরে পড়ার হারটা কমে যাবে। আমরা দেখলাম যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, আবার কি কম হলেও 51টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। এর পাশাপাশি আরো একটা বিষয় আছে যে চূড়ান্ত পরীক্ষায় মানে অবতীর্ণ হওয়ার আগে প্রত্যেক স্কুলে একটি নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা আছে। সেখানেই অনেক শিক্ষার্থীকে মানে বাছাই করা হয় কারা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্য। তো সেটাও একটা পাশের হার কমার কারণ যে অনেকেই এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, প্রি টেস্ট পাস করতে না পেরেও অনেকে পরীক্ষা হলে যাচ্ছে। এই যে শতভাগ স্কুল পাস করা, তার বিপরীতে কিছু স্কুল একেবারেই পাস না করা এবং প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও পরীক্ষা দেওয়া, এই বিষয়গুলো মানে এই শিক্ষা ব্যবস্থায় কিভাবে মানে প্রভাবিত করছে এই আমাদের পরীক্ষা ব্যবস্থাকে? হ্যাঁ, এখানে কোনো জিনিস থেকে আপনি ভালো ফলাফল পাবেন যখন সেটি আপনার উপর আরোপিত না। এটা যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে প্রশ্ন নেই, কিন্তু তা না হয়ে যদি আরোপিত হয় তখন সেখানে প্রশ্ন। কথাটা এরকম, আপনি যদি বলেন যে 100% পাস করেছে খুব ভালো, কিন্তু একজনও পাস করেনি, এটা ভালো না। এইটি হচ্ছে দুটো এক্সট্রিম অবস্থা। আবার বললেন নির্বাচনী পরীক্ষা, এখানে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান দেখা গেল তাদের যে শিক্ষার্থীগুলো নির্বাচনী পরীক্ষায় পাশ করতে পারেনি তাদেরকে ড্রপ আউট করে দিয়েছে, প্রাক নির্বাচনীতেই ড্রপ আউট করে দিয়েছে। তারপরে তারা তাদের পার্সেন্টেজটা ধরে রেখেছে। সেটা যদি হয় আমি সেটা মানব না। আমার কথা হচ্ছে আমার যে বাচ্চাটা 10 বছর আমার এখানে পড়ে আসলো, হ্যাঁ, তার দায়িত্ব আমি নিলাম না, আমি তাকে টিসি দিয়ে দিলাম, তাকে এসএসসি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে দিলাম না। আমার এসএসসির জন্য ফর্ম ফিল আপ করতে দিলাম না, প্রথম কথা সেটা। এসএসসি ফর্ম ফিল আপ করতে দিলাম না এবং এইভাবে আমি মেকানিক্যাল ওয়েতে আমি আমার পাশের হারটি 100% দেখালাম। এখানে কিছু নৈতিকতা, এথিক্যাল কোশ্চেন আছে, আমি এটা পারি না। আর যদি মনে করেন যে হ্যাঁ আমার পরিস্থিতি যেটা, আমার স্কুলটি হচ্ছে একটি প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা এখানে আসে, যাদের মা বাবারা হয়তো দৈনিক মজুরি করছে কিংবা ভ্যান গাড়ি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে। আমার এখানে প্রায় 85% বাচ্চাই হচ্ছে এরকম। তো তারা কিন্তু বাসায় একেবারেই পরিবেশ পায় না। এখন আরও কিছু সামাজিক ব্যাপার আছে। আমি যদি তাকে এসএসসি পরীক্ষায় সুযোগ না দিই, সে সামাজিকভাবে পিছিয়ে পড়া, মানে তাকে কি বলবো, নানা রকম অপমানের সম্মুখীন হতে হবে। আমারটা গার্লস স্কুল, মেয়েদের স্কুল, সেই মেয়েকে হয়তো তার মা বাবার পড়াবেই না, ঠিক আছে এবার বিয়ে দিয়ে ফেলো, তো সেক্ষেত্রে একেবারে পুরোপুরি ড্রপ আউট হবে। তা আমাকে অনেক সময় বিবেচনা করতে হয় যে তাকে এবার এসএসসি পরীক্ষা সুযোগ দিতে হবে। দিক পরীক্ষা বলা যায় না, ভালো করে পড়াশোনা করলে সে হয়তো পাশ করেও যেতে পারে, আটকে রাখলে বরং ক্ষতি হবে, তার পড়াটা ব্রেক হয়ে যাবে, সেরকম। এখন একবার পরীক্ষা দিয়েছে, হয়তো আগামীবার এবার ফেল করলো,
হয়তো এক সাবজেক্টে ফেল করেছে, সে ভাবলো পরীক্ষা তো আমাকে দিতে দিয়েছিল, আমি ফেল করলাম, এবার ভালো করে পড়ি, তাহলে আগামীবার হয়তো পাশ করে যাব, ও একটা লাইনে পড়ে গেল। সেই তো এই সব বিষয় তো আর ভবিষ্যতে থাকছে না, আমরা যে বিষয়গুলো আলোচনা থাকছে না, যেহেতু পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে, এই সব চিন্তা করেই নিশ্চয়ই পরীক্ষা পদ্ধতিকে পরিবর্তন করা, পরীক্ষাটা মাথা থেকে বেরি করে দিতে হবে, আমাদের যোগ্যতার উপরে মনোযোগ দিতে হবে। তো এই অবস্থায় মানে আপনি যেই কথা বলছিলেন যে তাদের যোগ্যতার মূল্যায়ন করতে হবে, সেই যোগ্যতার মূল্যায়নে আপনারা তো নতুন শিক্ষা কারিকুলামও বাস্তবায়ন করছেন, সেটা কি পারা যাচ্ছে? ফিল্ডে আসছি, হ্যাঁ, এখন অলরেডি এটা আমরা চালু করে দিয়েছি। আমাদের নানাভাবে আস্তে আস্তে আমাদের চ্যালেঞ্জগুলোকে আমরা ওভারকাম করার চেষ্টা করছি। চ্যালেঞ্জ আছে আমাদের শিক্ষকদের শিক্ষক ঘাটতি, চ্যালেঞ্জ আছে আমাদের শিক্ষকের প্রশিক্ষণ, চ্যালেঞ্জ আছে আমাদের শিক্ষকের অভিজ্ঞতা। ধীরে ধীরে এগুলো সবই আমরা অতিক্রম করতে পারবো আশা করছি। এখন নেই বলে আমরা অগ্রসর হব না, এটা কোনো যুক্তি হতে পারে না। আমাদের আর একটা বিরতি নেওয়ার সময় হলো, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আপনার সঙ্গে আজকের আলোচনায়। আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক গীতাঞ্জলি বড়ুয়া। ম্যাডাম, এই যে যারা এসএসসি পরীক্ষা এবার পাশ করলো, এরা এরপরে উচ্চ মাধ্যমিকে যাবে এবং এই উচ্চ মাধ্যমিকের কোর্সটি মাত্র 2 বছরের, কিন্তু সিলেবাসটা বেশ বড়। এই যে যারা পাশ করলো তাদের প্রতি আপনার উপদেশ কি হবে? এই কলেজে বা উচ্চ মাধ্যমিকে তারা কিভাবে নিজেদের প্রস্তুত করবে এবং কি কি বিষয়ে সাবধান থাকবে? তাদের সময় তো খুব কম, আপনি নিজেই বললেন। তার মধ্যে তাদের বড় একটা সিলেবাস, যেটা এসএসসির সাথে এইচএসসি কিন্তু বেশ অনেক তফাৎ। এসএসসিতে আমরা 10 বছর ধরে পড়ে এসে, হ্যাঁ, আবার 9-10 2 বছর আমাদের যে সাবজেক্টগুলো বিষয়গুলো সেগুলো পড়াশোনা করেছি, সময় পেয়েছি। কিন্তু এইচএসসিতে এসে কিন্তু বেশ কিছু নতুন নতুন সাবজেক্ট আমাদের শিক্ষার্থীদের সামনে আসে। পুরনো সাবজেক্টগুলোর সাথে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আরও বেশি চাপে, বেশ বড় সিলেবাস তাদের করতে হয়। যারা আর্টসে তাদের কিছু নতুন সাবজেক্ট পড়তে হয়। যারা অন্যান্য ব্যবসা শিক্ষা হিসেবে তাদেরও কিছু, মানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পর্যায়টা বেশ একটা বড় গ্যাপ আছে। তারা কিন্তু অনেক বেশি লোড তাদের মাথায়, সময় কিন্তু কম, এবং এটি হচ্ছে আমাদের পরবর্তী উচ্চশিক্ষায় যাওয়ার মাঝখানের একটি ধাপ, যার উপরে নির্ভর করছে যে আমি উচ্চশিক্ষায় আমার পছন্দসই যে সাবজেক্টটি, যেটাতে আমি পড়তে চাই, সেটাতে পড়তে পারবো কি না। কাজে সেজন্য তাকে এখন থেকে খুব সচেতন হতে হবে, খুব মনোযোগী হতে হবে, এবং মনে করা যাবে না যে স্কুল পেরিয়ে এখন কলেজে এসেছি, আমি তো বড় হয়ে গেছি, এখন আমার একটু স্বাধীনতা থাকা দরকার। হ্যাঁ, অবশ্যই স্বাধীনতা থাকা দরকার, স্বাধীনতা সবারই দরকার, কিন্তু তাকে এটাও খেয়াল রাখতে হবে যে আমি যদি একটু অমনোযোগী হই তাহলে পা পিছলে গেলে বেরিয়ে আসার সময়টা পাবো কম। যে আমার ভবিষ্যতের যে উচ্চাকাঙ্ক্ষা, আমার যে লক্ষ্য আদর্শ, সেটি ধরতে গেলে আমাকে এখনই শেষ সুযোগ। কারণ এসএসসিতে হয়তো আমি তেমন ভালো করতে পারিনি, আমি যা চেয়েছিলাম কাঙ্ক্ষিত নাম্বার স্কোর হয়তো উঠাতে পারিনি, যেহেতু আমাদের স্কোর একটা বিরাট ব্যাপার। ভর্তি পরীক্ষা স্নাতকোত্তর পর্যায়ে, স্নাতক পর্যায়ে যখন ভর্তি হই তখন কিন্তু ভর্তি পরীক্ষার সাথে আমার এই এসএসসি এবং এইচএসসির নাম্বারটা যোগ হয়। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু এই যোগ হওয়ার কারণে অনেক শিক্ষার্থী ওই দিকে ভর্তি পরীক্ষা ভালো করলেও, অথবা উচ্চ মাধ্যমিকে ভালো করেছে কিন্তু এসএসসিতে যে বেচারা একটু নম্বর কম ছিল তার জন্য সে পিছিয়ে যায়, অনেক ক্ষেত্রে পরীক্ষাও দিতে পারে না ভর্তি পরীক্ষা। এখানে আমার একটু কথা আছে, আমার কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষার এই যে নাম্বারটা, এইটাতে আমরা বেশি গুরুত্ব দিই, যার জন্য কিন্তু বাচ্চারা এবং বাচ্চাদের মা বাবারা পরীক্ষাটাকে সাংঘাতিক গুরুত্বের সাথে নেয়, এবং এত বেশি গুরুত্বের সাথে নেয় অনেক সময় আমরা খুব যৌক্তিক কাজ করি না, এবং অনেক ট্র্যাজেডি ঘটে যায় যে আমার ছেলেকে মেডিকেলে অ্যাডমিশন দিতে পারলাম না। উন্নত বিশ্বে মানে এই যে উচ্চশিক্ষায় ভর্তি হতে কিন্তু আগের পরীক্ষাগুলোর ফলাফল কোনো ভূমিকা রাখে না, খুব একটা ভূমিকা রাখে না। ওরা পরীক্ষায় ওই ভর্তি পরীক্ষাটার উপরে গুরুত্ব দেয় এবং সবাইকে সুযোগ দেয় উচ্চশিক্ষা স্তরে পরীক্ষা দেওয়ার জন্য।
কারণ অনেক বাচ্চাই এই যে বললেন না, আমরা শুরুতে বলছিলাম যে পাবলিক এক্সামে 2-3 ঘন্টার মধ্যে অনেক সময় অনেক বাচ্চা সঠিকভাবে পরীক্ষা দিতে পারে না, কিন্তু পরে যখন তারা ম্যাচিউর হয় তারা কিন্তু ভর্তি পরীক্ষাটা ভালো তো দিতেও পারে, বলা যায় না, কারণ সেটা তার পছন্দের বিষয়। কাজে এই যে সুযোগ থেকে বঞ্চিত করি আমরা ছেলে মেয়েদেরকে, এইটা মনে হয় আমাদের একটু ভেবে দেখা দরকার। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানে শহর এবং প্রান্তিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মানে অভিভাবকরা বলেন বেশ ফারাক আছে, যে কারণে একটা সময় জেলা বা বিভাগীয় পর্যায়ে নামকরা কলেজগুলো উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি বন্ধ করলেও পরবর্তীতে আবার তারা শিক্ষার্থী ভর্তি করা শুরু করেছে। বড় বড় যেগুলো জাতীয় ইউনিভার্সিটির অধিভুক্ত হয়েছিল তারা কিন্তু একটা সময় উচ্চ মাধ্যমিকে ভর্তি বন্ধ করেছিল, তারা আবার শুরু করেছে। তাই বড় বড় স্কুল যেমন রাজেন্দ্র কলেজ, ফরিদপুর রাজেন্দ্র কলেজ, এগুলো কিন্তু তো মাঝখানে তারা কিছুদিন বন্ধ রেখেছিল। এই যে মান উচ্চ মাধ্যমিকে, এই যে যারা নতুন শিক্ষার্থী মানে এসএসসি পাশ করে যারা কলেজে যাবেন, এই যে আপনি তো টিচার্স ট্রেনিং কলেজে ছিলেন, এই যে মান ঢাকার কলেজগুলো বা রাজধানী কলেজগুলোর তুলনায় প্রান্তিক পর্যায়ের কলেজগুলোর মান অনেক ক্ষেত্রেই সমান না। সমান হয়তো হবেও না, কিন্তু কথা হচ্ছে যে কাছাকাছি তো থাকবে। এটা সব ক্ষেত্রে ঠিক না। এই সরকারি কলেজগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষকের সংকট আছে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই যে এইসব মানে মান, যেহেতু স্বল্প সময়ে একটা বড় সিলেবাস পড়তে হয়, সেখানে মানসম্পন্ন শিক্ষক না থাকলে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। আমি হয়তো বেশ কিছু কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা পত্রিকায় দেখি এবং সংবাদ মাধ্যমে গণমাধ্যমে দেখি যে অমুক জায়গায় শিক্ষক মাত্র 2জন বা 3জন শিক্ষক এটাই কিন্তু উচ্চ মাধ্যমিকে এই সমস্যাটা সবচেয়ে বেশি চলছে। আবার ঢাকায় আসলেই যে ভালো লেখাপড়া হচ্ছে এটাও কিন্তু পুরো ঠিক না। ঢাকার বাইরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ভালো লেখাপড়া হচ্ছে, বিশেষ করে সরকারি স্কুল কলেজগুলোতে ভালো লেখাপড়া হচ্ছে, এবং বেসরকারিও আছে যেগুলো যারা আপনার বিখ্যাত অনেক স্কুল, ময়মনসিংহ বলেন, রাজশাহী বলেন, খুলনা, বিভিন্ন অঞ্চলেই কিন্তু ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করছে। ঢাকায় আসলে যে ভালো পড়তে পারবে এটি আমি একমত না, কারণ ঢাকার শিক্ষকরা যে সবাই খুব একেবারে ভালো শিক্ষক, আর যারা নাকি ঢাকার বাইরে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানে আছে শিক্ষকতা করছেন এরা যে খারাপ, এদের থেকে মান কম তা না। কিন্তু শূন্য পদ পূরণের ব্যাপারে অবশ্যই কর্তৃপক্ষের থাকতে হবে, মনোযোগ প্রচেষ্টা থাকতে হবে, এটা এক। আর হচ্ছে যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে খরচের একটা সামঞ্জস্য থাকতে হবে। যেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খুব অল্প খরচে শিক্ষার্থীরা পড়তে পারে, সেখানে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচুর টাকা দিয়ে অভিভাবকদেরকে বাচ্চাদের পড়াতে হয়। এটি কিন্তু অপব্যয়। এত বেশি মানে তফাৎ থাকাটা ঠিক না। এটা আমাদের সবসময় চেষ্টা বলছে, বারবার সরকার নির্দেশনা দেয় এত টাকার বেশি ভর্তি ফি নেওয়া যাবে না, কিন্তু সবসময় এটা মানা হচ্ছে না। এবং দেখা যায় যে আমার কাছে অভিভাবক অনেকে আসে নিম্নবিত্ত পরিবারে, তারা বলে যে আমার মেয়ে অ্যাডমিশন পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠানে, ওখানে খরচ আমি চালাতে পারছি না, আপনার এখানে আমার মেয়েকে ভর্তির সুযোগ দেন, অথচ আমার এখানে আসন নেই। তো কাজে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেই পরিমাণে আমার কিন্তু শিক্ষার্থী না, সবখানেই ভর্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু ভর্তি হতে গেলে এই সমস্যাগুলো আছে যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অনেক ব্যয়বহুল, ওইসব প্রতিষ্ঠানে আমাদের মা বাবারা কিভাবে ছেলে মেয়েদের পড়াবে। আপনাকে আজকের এই আলোচনায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সময় শেষ হয়েছে, আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।